আপনার বাজেট যদি হয় 35,000 টাকা, তাহলে এই বাজেটে সবচেয়ে বেস্ট অপশন হতে পারে পোকো X6 Pro। কেননা এই বাজেটে আরও দু একটা ফোন পাওয়া যেতে পারে, কিন্তু এই ফোনটা থেকে ভালো পারফরমেন্স অন্য কোনো ফোনে আপনি পাবেন না। কেন পাবেন না? আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজকে এই ফোনটার 5টা পয়েন্ট নিয়ে কথা বলবো, অর্থাৎ যে 5টি কারণে এই ফোনটি আপনার অবশ্যই এই বাজেটে কেনা উচিত, এবং 2টা পয়েন্ট নিয়ে কথা বলবো, নেগেটিভ পয়েন্ট, যে কারণে এই ফোনটা এই বাজেটে আপনারা অ্যাভয়েড করতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, পোকো X6 Pro আপনারা কিনতে পারেন গ্যাজেট কিং বিডি থেকে, বাজারের সবচেয়ে কম দামে। এই ফোনটার 8/256GB ভার্সনটির দাম 36,500 টাকা এবং 12/256GB ভার্সনটির দাম 39,500 টাকা। দাম কিন্তু সবসময় ওঠানামা করে, তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন গ্যাজেট কিং বিডি ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। গ্যাজেট কিং বিডি সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। তো এই ফোনটার প্রথম যে পজিটিভ দিক সেটা হচ্ছে MIUI আউট, HuaWise ইন। এই ফোনটি প্রথম দিকের কোনো ফোন যেখানে ব্যবহার করা হয়েছে HuaWise। ফোনটিতে বর্তমানে অ্যান্ড্রয়েডের ভার্সন হিসেবে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 14। ইউআই পারফরমেন্স নিয়ে বললে এখানে ইউআইটার মাধ্যমে একদম ফ্রেশ একটা পারফরমেন্স পেয়েছি। ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 3 বছরের সফটওয়্যার আপডেট এবং 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট। এখানে ইউআইতে কাস্টমাইজেবল লক স্ক্রিন পাচ্ছেন, যেটা নর্মালি iOS এর নকল বলা যায়। এছাড়াও পাচ্ছেন নিউ চার্জিং অ্যানিমেশন, আরও পাচ্ছেন নতুন ধরনের নোটিফিকেশন। সেটিংস থেকে দেখতে পারবেন কতবার ব্যাটারি চার্জ হয়েছে, ব্যাটারির অবস্থা কি। এছাড়াও থাকছে কল রেকর্ডের অপশন। মোট কথা এই ইউআইটা মোর প্রফেশনাল। আগের যে MIUI ছিল সেটার মতো কার্টুনিশ না, কিন্তু এখানে প্রচুর পরিমাণে ব্লটওয়্যার এবং প্রি ইনস্টল অ্যাপ আছে, যেটা না থাকলে আরও ভালো হতো, কিন্তু এর মাঝে আপনি বেশিরভাগ অ্যাপই আনইনস্টল করে ফেলতে পারবেন। সো একদম নতুন ধরনের ইউজার ইন্টারফেস পাচ্ছেন পোকো X6 Pro তে। 2 নম্বর যে কারণে অবশ্যই এই বাজেটে ফোনটি সেরা সেটা হচ্ছে এই ফোনটির প্রসেসর পারফরমেন্স। ডিভাইসটিতে পাচ্ছেন মিডিয়াটেকের ডাইমেনসিটি 8300 আলট্রা, যেটি 4 ন্যানোমিটারের অক্টা কোরের একটি প্রসেসর। এই প্রসেসরটা মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রসেসর বলা যায়। স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 থেকে বেঞ্চমার্কে কিছুটা বেটার স্কোর দেয় এই প্রসেসরটা। এই ফোনটা পাবেন 8/256GB, 12/256GB এবং 12/512GB এই 3টি ভার্সনে। আর এখানে স্টোরেজ হিসেবে পাচ্ছেন UFS 4.0। ওভারঅল পারফরমেন্স নিয়ে বললে এক কথায় মিড বাজেট বা মিড রেঞ্জের সেরা। যে কোনো অ্যাপ খুব দ্রুত ওপেন হয়ে যায়, একটি অ্যাপ থেকে অন্য একটি অ্যাপে খুব দ্রুত রান করে। আপনি 30টার মতো অ্যাপ ওপেন রাখলেও কোনো ধরনের স্লো হওয়ার সম্ভাবনা নেই। ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের অ্যাপ কিল করার দরকার পড়ে না। ডিভাইসটির অন্তত বেঞ্চমার্ক স্কোর 14,47,000 প্লাস। গিগ বেঞ্চে সিঙ্গেল করে স্কোর করেছে 1079 এবং মাল্টি করে স্কোর করেছে 3087। সো বলা যায় আপনি যত হেভি ইউজারই হন না কেন, এই ফোনটা আপনাকে বেটার একটা সাপোর্ট দেবে। এই ফোনটার 3 নম্বর যে পজিটিভ দিক সেটা হচ্ছে ফোনের গেমিং পারফরমেন্স। এই ফোনটি দিয়ে পাবজিতে স্মুথ 90 FPS এ খেলেছি। এছাড়াও আলট্রা HDR এক্সট্রিম সেটিংসে খেলেছি। খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ দেখিনি। পাশাপাশি দীর্ঘ সময় খেলার পরও হিটিংটা অনেক কম পেয়েছি। তবে একটা বিষয়, 1 ঘন্টা বা 2 ঘন্টা খেলার পরে হিটিং হয়ে হালকা পারফরমেন্স ড্রপ করে। বাট ওভারঅল যদি গেমিং এর কথা বলেন তাহলে এই বাজেটে গেমিং এ এই ফোনটা সেরা। এই ফোনটা 4 নম্বর যে পজিটিভ দিক সেটা হচ্ছে এই ফোনটার ডিসপ্লে। এখানে ডিসপ্লেতে পাচ্ছেন 6.67 ইঞ্চির 1.5K রেজুলেশনের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, পাচ্ছেন 120 Hz রিফ্রেশ রেট এবং HDR10+ এর সাপোর্ট। ডিসপ্লেটা ফ্ল্যাট। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বললে এখানে কিছুটা নিউট্রাল বা রিয়েলিস্টিক কালার পেয়েছি। ফ্ল্যাট ডিসপ্লে হয় কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বেশ ভালো। ফোনটি যে কোনো লাইটিং কন্ডিশনে বেশ ব্রাইটই লেগেছে। এখানে ডিসপ্লে পিক ব্রাইটনেস 1800 নিটস। সো ওভারঅল বলা যায় এই ফোনটার ডিসপ্লে পারফরমেন্স অনেক ভালো। এই ফোনটার 5 নম্বর যে পজিটিভ দিক সেটা আমার কাছে মনে হয়েছে ক্যামেরা। আমি মনে করেছিলাম এই ফোনটার ক্যামেরা খুব একটা ভালো হবে না, যেহেতু গেমিং ফোন বা যেগুলো একটু পারফরমেন্স সেন্ট্রিক ফোন সেগুলোতে ক্যামেরা খুব একটা ভালো হয় না, কিন্তু এই ফোনটার ক্যামেরা কিন্তু অনেক ভালো পেয়েছি। এখানে পাচ্ছেন 1.7 অ্যাপারচারের 64 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং আরো পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স। আর ফোনটির সামনে পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। ক্যামেরার কোয়ালিটি নিয়ে বললে নিউট্রাল একটা কালার টোন ছিল ছবিগুলোতে, যেটা বলা যায় পোকোর সিগনেচার কালার প্রোফাইল। তবে কোনো ছবি অতিরিক্ত কালারফুল না। কন্ট্রাস্ট হাই পেয়েছি, তবে শ্যাডোতে ডিটেলটা একটু কম এবং প্রতিটি ছবি ন্যাচারাল লুকের। আর লো লাইটও নয়েজ এবং গ্রেইন অনেক কম পেয়েছি। তবে শাটারটা একটু স্লো হয়, সময় নিয়ে ছবি তুলতে হয়, তবে সময় নিয়ে ছবি তুললে কিন্তু ভালো ছবি আসে। পোর্ট্রেট মোডে এজ ডিরেকশনটা ভালো পেয়েছি, যেখানে বলা যায় ছবিগুলো একটু সফট হয়ে যায় কিন্তু ছবিগুলো দেখতে বেশ সুন্দর, অর্থাৎ প্রসেসিংটা ভালো।
আলট্রা ওয়াইডের সাইডে হালকা ডিস্টরশন আছে, তবে ডিটেলসটা মোটামুটি ভালোই পেয়েছি। সেলফিতে রিয়েলিস্টিক ছবি পেয়েছি, কোনো ধরনের ওভার এক্সপোজড বা কোনো ধরনের যে একেবারে বিউটিফাই করে দিচ্ছিল এমন না, ছবিগুলো দেখতে ভালো লেগেছে। এছাড়াও রাতের সেলফিও কিন্তু ভালো লেগেছে। আর ভিডিওতে ফোনটি দিয়ে 4K 30 FPS পর্যন্ত ভিডিও শুট করা যায়। ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো, এ বাজেটে অন্যান্য যে ফোন আছে সবগুলো থেকে মোটামুটি এই ভিডিও কোয়ালিটি খারাপ লাগেনি। সো ওভারঅল এই ফোনটার ছবি এবং ভিডিও কোয়ালিটি খুবই ভালো। তো 5টা পজিটিভ দিক নিয়ে তো কথা বললাম, এখন এই ফোনটার যে নেগেটিভ দিক সেগুলো নিয়ে কথা বলবো। এই ফোনটার প্রথম যে নেগেটিভ দিক আমার কাছে লেগেছে সেটা হচ্ছে এই ফোনটার ডিজাইন। হ্যাঁ, অনেকেই বলবেন যে ডিজাইনটা হচ্ছে যার যার পার্সপেক্টিভ থেকে এক এক রকম হয়, তবে আসলে ডিজাইন না, আমি বলবো যে এটার যে ডিউরেবিলিটি, সেই ডিউরেবিলিটি কথাটা বলবো। প্রথমে এই ফোনটা হাতে নিয়ে আমার কাছে মনে হয়েছে জাস্ট বিরক্তিকর একটা বিল্ড কোয়ালিটি। ফোনটা ধরলেই ময়লা হয়ে যাচ্ছিল, খুবই বিরক্তিকর লাগছিল বিষয়টা। আর পুরো ফোনটাই প্লাস্টিক বিল্ডের, গ্লসি ফিনিশ, দেখতে গ্লাস ব্যাক লাগলেও ভুলেও ব্যাক কভার ছাড়া ব্যবহার করবেন না। তবে এই ফোনের লেদার ভেগান ডিজাইনটা কিনলে এই সমস্যার কিছুটা সমাধান হতে পারে। ফোনটা ওজনে 190 গ্রাম, হাতে নিয়ে প্রিমিয়াম একটা ভাইব আসে ঠিক। ফোনটিতে পাচ্ছেন আইআর ব্লাস্টার, তবে এখানে কিন্তু কোনো ধরনের হেডফোন জ্যাক নেই। ফোনটিতে পাচ্ছেন স্টেরিও স্পিকার, সাউন্ড কোয়ালিটি ভালো পেয়েছি। আর ডিসপ্লেতে পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস 5। আমার কাছে মনে হয় এখানে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস হলে আরো ভালো হতো। ওভারঅল ডিজাইনটা আমার কাছে মোট কথা এভারেজ লেগেছে, বিশেষ করে আসলে বিল কোয়ালিটিটা এভারেজ লেগেছে। 2 নম্বর যে নেগেটিভ দিক আমার ব্যবহারের ক্ষেত্রে মনে হয়েছে সেটা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ। এখানে অবশ্যই 5000 mAh এর ব্যাটারি পাচ্ছেন এবং বক্সে পাচ্ছেন আপনারা 67 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে এই ফোনটি চার্জ হতে সময় নেয় মাত্র 50 মিনিটের মতো। তবে এখানে ব্যাটারি ব্যাকআপ আমি 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, যেটা আমি আশা করেছিলাম 7 ঘন্টার মতো। এবং আপনি রেগুলার ইউজ করলে মোটামুটি এই ফোনটা দিনে একবার চার্জ অবশ্যই দিতে হবে। অর্থাৎ আপনি সকালবেলা ফুল চার্জ নিয়ে বের হলে বিকাল 4টা-5টার দিকে দেখবেন আরেকবার চার্জ দিতে হচ্ছে। সো ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে একটু অ্যাভারেজ মনে হয়েছে। সো ওভারঅল এই ফোনটার যে পজিটিভ দিকগুলো আছে সেই দিকগুলো কিন্তু এই বাজেটে অন্যান্য ফোনে নেই। সো এই কারণে আপনারা কিনতে পারেন পোকো X6 Pro। তবে আপনার যদি একটু ব্যাটারি ব্যাকআপ ভালো দরকার হয় তাহলে আপনারা এই বাজেটে নিয়ে নিতে পারেন Redmi 13 Pro Plus। আর যদি আপনাদের একটু ডিউরেবিলিটি ভালো দরকার হয় তাহলে নিয়ে নিতে পারেন Honor X9B। সো ওভারঅল এই ফোনগুলোর পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকে আমি আলোচনা করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে এই ফোনটিকে আপনারা কিনবেন কিনা, এই ফোনটি যারা ব্যবহার করছেন তারা অবশ্যই আপনাদের ইউজার এক্সপিরিয়েন্সটা জানাবেন। আর এই ফোনটি না কিনলে কোন ফোনটা কিনতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।